चलो साथियों साथ हमारे मिलजुल कर कुछ करना है। AIGI से हाथ मिलाकर आगे बढ़ते रहना है। আজকে যে আমরা ছাত্র হিসেবে উপস্থিত হয়েছি, উপস্থিত আছেন মঞ্চে আমাদের AIGI নেতৃবৃন্দরা এবং আমরা যারা আজকে এখানে মূল্যবান সময় ব্যয় করে শিক্ষায় ব্রতী হয়েছে, প্রত্যেককে জানাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। AIGI দুটি কথা বলে, একটা লড়াই আর একটা শিক্ষা। কারণ শিক্ষা ছাড়া যেমন লড়াই করা যায় না, আবার শুধু শিক্ষা দিয়ে কিন্তু কোনো লড়াই যোগদান করে জয়লাভ করা যায় না। আপনাদেরকে একধারে সংগঠন জানতে হবে, একধারে সংগঠনের বাঁধন কি করে মজবুত করা যায়, কি করে বিভিন্ন কর্মসূচি নেওয়া যায়, কি করে শিক্ষা শিবির স্বাস্থ্য শিবির করা যায়, কি করে লিডার্স মিট করা যায়, কি করে আন্তর্জাতিক মহিলা দিবস করা যায়, সবই কিন্তু আমি আপনাদের সঙ্গে থেকে আপনাদের সাহচর্যে শিখেছি। এবং সেই শেখাটা খুব সুবিধাজনক হয় যদি আপনি নিজেকে একজন ছাত্র বলে মনে করেন বা একজন সাধারণ অনুগত AIGI সৈনিক বলে মনে করেন। আমরা কেউ নেতা নই, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা কাজ করি। আমাদের থেকে ভালো কাজ করতে পারেন এরকম আমাদের ইউনিটে, আমাদের জেলায়, আমাদের রাজ্যে, আমাদের কেন্দ্রে বহু বহু সদস্য আছে যাদের ব্যবসা 8 কোটি 7 কোটি 10 কোটি 15 কোটি এই PSU-তে। কেউ উচ্চস্তরের ক্লাব মেম্বার, কেউ হয়তো তার পরবর্তী ধাপে আছেন, কিন্তু তারা AIGI-টা করেন। আমি সারা ভারতবর্ষ ঘুরি এবং তাদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাই। আমার তো সামান্য ব্যবসা, এখানে যারা বসে আছেন তারা অনেকেই আমার থেকে বেশি ব্যবসা করেন। তাদের সঙ্গে আজকে ক্লাস করার সুযোগ পেয়েছি, এটা আমার আজকে একটা বাড়তি পাওনা। AIGI-এর কথা যদি বলেন, অনেকে প্রশ্ন করেন AIGI করলে কি পাওয়া যায়। আমি তো অন্তত 30 বছর করে যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনাদেরকে পেয়েছি। এটা কোনোদিন অর্থ দিয়ে বা কমিশন দিয়ে, কোনো মূল্য দিয়ে, কোনো ইনসেন্টিভ দিয়ে মাপতে যাবেন না, পাবেন না। কারণ AIGI যারা করে তারা নিঃস্বার্থভাবে কিছু দিতে আসে, কিছু পেতে আসে না। যারা পাওয়ার জন্য আসবেন, আমি দয়া করে হাত জোর করে বলবো, পাওয়াটাকে বাদ দিয়ে যদি আসতে পারেন তাহলে আসুন। কারণ AIGI দেওয়ার কথা বলে। এই আজকে আমরা যারা ইনসেন্টিভ পাচ্ছি, ব্রাঞ্চে মাথা উঁচু করে বসতে পারছি, ম্যানেজমেন্টের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছি, এটা আমাদের পরিকল্পনার ফসল নয়, এটা আমাদের লড়াইয়ের ফসল নয়। বিগত দিনে যারা সংগঠন চালিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে এই মঞ্চ থেকে স্মরণ করি। তারা অনেকে আছেন, অনেকে আজ নেই, কিন্তু তারা যে জিনিসগুলো শিখিয়েছিলেন, তারা যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো বলা বা সেই শিক্ষাগুলো আপনাদের কাছে তুলে দেওয়া, এটা আমরা করছি। আমরা এর থেকে বেশি কিছু জানি না, এর থেকে বেশি কিছু করতেও পারি না। আমাদের কাছে অনেকে গ্রাফ চান, ডিজাইন চান, ড্রয়িং চান, গঠনতন্ত্র চান, কিন্তু AIGI চলে একটা আবেগের ভেতর দিয়ে। AIGI করলে হয়তো কখনো কখনো নিয়মের বাইরে গিয়ে AIGI করতে হয়। আজকের এই 14 তারিখের প্রোগ্রামে অনেক ইউনিটে দেখা গেছে, আমাদের কাছে খবর আসছে, সেক্রেটারি পোস্ট করেননি, প্রেসিডেন্ট পোস্ট করেছেন। সেক্রেটারি অভিমানী, কেন প্রেসিডেন্ট পোস্ট করলেন? चलो साथियों साथ हमारे मिलजुल कर कुछ करना है। প্রথমেই আমি অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্টস অ্যাসোসিয়েশনের সবাইকে এবং সমস্ত মেম্বার এবং যারা সংগঠক আছে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা শুধু মানে এটা যে ভেবেছেন আজকার দিনে এটা খুবই প্রয়োজনীয়। তবে আমি এখানে কোনো প্রশিক্ষক হিসাবে আসিনি। আমি আমার 37-38 বছরের চাকরি জীবনে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কোনো প্রশিক্ষক হিসাবে নেবেন না আমাকে। অনেকেও হয়তো আছেন যারা আমার থেকে হয়তো বয়োজ্যেষ্ঠ। প্রথমেই একটুখানি বলে নিই আমি। আজকে প্রথমেই আমাকে ফুলের স্তবক দিয়ে আমাকে ভালোবাসা জানানো হয়েছে এবং আজকের দিনটাই যে ভালোবাসার, আমি এটা সাদরে গ্রহণ করলাম। অ্যাট দ্য সেম টাইম আজকে কিন্তু এমনই একটা দিন যেটা আজকের থেকে প্রায় 7 বছর আগে সারা ভারতবর্ষের বুককে কাঁপিয়ে দিয়েছিল, সেটাও আবার আজ দিনটাকে স্মরণে রাখতে হবে। তাদের কথা, সেই 40 জন CRPF জওয়ানের কথা অ্যাটলিস্ট 15 সেকেন্ড আমরা একটু দাঁড়িয়ে তাদেরকে স্মরণ করি আজকের দিনে অন্তত।
প্রথম দিন যেটা বলা হয়েছিল যে আজকে মোটর ক্লেম নিয়ে আমরা ডিসকাস করব, যেটা নিয়ে অনেকের সমস্যা, বিভিন্ন স্টেজে গিয়ে সমস্যায় পড়ে, সেই হিসাবে এইটাকে শুরু করতে গেলে আপনাকে সবাই কি আমার বলা শুনতে পাচ্ছেন নাকি একটু কাছে নেব? শোনা যাচ্ছে? ঠিক আছে। শুরু করতে গেলে ইন্ডাস্ট্রির দু তিনটে এখনকার লেটেস্ট, আপনাদের 21 তারিখে তো অনেক প্রোগ্রাম আছে, আপনাদের নিজস্ব প্রোগ্রাম, কিন্তু তার আগে ইন্ডাস্ট্রির কয়েকটা লেটেস্ট যে ডেভেলপমেন্ট হয়েছে জানুয়ারি মাসে, সেটার ব্যাপারে একটুখানি জাস্ট আলোকপাত করবো। আমি বেশি সময় নেব না, এটা মূল জায়গায় চলে আসব। আপনারা সবাই শুনেছেন, প্রথমে ফরেন ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে 26%, তারপর থেকে হলো 49, তারপরে হলো 76, এখন কিন্তু 100% হয়ে গেছে। এখন কিন্তু মার্কেট আরো বেশি খুলে যাচ্ছে। মার্কেট খুলে যাওয়ার কারণে কিন্তু আপনাদেরও অনেক কিছু এভিনিউ খুলে যাবে। আগেকার সেই সাবেকি জিনিস যদি মনে করি আমার আপনার কাছে সবাই চলে আসবে, সেরকম কিন্তু নয়। তার জন্য আমাদের নলেজের প্রয়োজন, এবং এই নলেজের জন্য আজকে অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন যে ভেবেছে, অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকে যারা ভেবেছেন, এটা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেকেন্ড যেটা বড় খবর হচ্ছে, আমাদের হেলথ ইন্স্যুরেন্সে দেখা যাচ্ছে, এবং এইটার ব্যাপারে মেডি অ্যাসিস্ট এবং একটা ফরেন কোম্পানি একটা পুনেতে একটা বিরাট বড়, পুনেতে নয় সারা ভারতবর্ষে বুকে একটা রিসার্চ করেছে। রিসার্চ করে জানা যাচ্ছে প্রায় 8,000 থেকে 12,000 কোটি টাকা শুধু হেলথ ইন্স্যুরেন্সের ফ্রড হচ্ছে। সেই ফ্রডটা কিরকম হচ্ছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যে আজকে যদি মানে যে গ্রুপ ইন্স্যুরেন্স আছে, গ্রুপ ইন্স্যুরেন্সটাকে যদি বেঞ্চমার্ক ধরি, তার 9 টাইমস বেশি ফ্রড হচ্ছে রিইম্বার্সমেন্ট ক্লেমে। আর সেটা হচ্ছে গ্রুপের ইন্ডিভিজুয়ালি, মানে ক্যাশলেস ছাড়া। ক্যাশলেসকে যদি আমি মানে বেঞ্চমার্ক ধরি, তার 9 টাইমস বেশি হচ্ছে রিইম্বার্সমেন্ট ক্লেমে গ্রুপ ইন্স্যুরেন্স পলিসিতে। আবার ইন্ডিভিজুয়াল পলিসিতে আমি যখন সেটা চলে আসছি, ক্যাশলেসের আমি যদি আবার ওই বেঞ্চমার্কটা ধরি, জেনারেল ইন্স্যুরেন্সের গ্রুপ ইন্স্যুরেন্সের ক্যাশলেস বেঞ্চমার্ক, 20 টাইমস বেশি ফ্রড হচ্ছে ইন্ডিভিজুয়াল মেডিক্লেম পলিসি, যার ফলে 8,000 থেকে প্রায় 12,000 কোটি টাকা আমাদের লস হচ্ছে। আর কোন রেঞ্জে জানেন এটা লসটা হচ্ছে, ফ্রডটা হচ্ছে 50,000 টু 2,50,000 এর এই রেঞ্জের মধ্যে। থার্ড যেটা জানানোর আছে আপনাদের জন্য, একটা মোটর, পার্টিকুলারলি যারা মোটর ইন্স্যুরেন্স করছেন, প্রায় মোর দেন 70% এর উপরে গাড়ি যে মার্কেটে চলছে আজকে, তা কিন্তু উইদাউট ইন্স্যুরেন্সে চলছে। এখন কিন্তু সরকার একটা নিয়ম করতে চলেছে বা অলরেডি হয়ে গেছে, কারা যদি ফাস্ট্যাগ করে থাকে, ফাস্ট্যাগে উইদাউট ইন্স্যুরেন্সে কেউ ফাস্ট্যাগে কোনো বেনিফিট পাবে না। এটা কিন্তু জেনে রাখবেন, হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা যারা মার্কেটিং এ আছেন, তারা কিন্তু অলরেডি বিভিন্ন যারা টোল ট্যাক্স আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করে দিন এখন থেকে। ওই ফাস্ট্যাগে কোনো বেনিফিট নিতে গেলে কোনো টোল ট্যাক্স বা অন্যান্য যে বেনিফিট গুলো আছে ফাস্ট্যাগে, সেটা কিন্তু ইন্স্যুরেন্স না থাকলে সেই বেনিফিটটা পাবে না, ওখানেই ওরা আটকে যাবে। কাজে সেটাও কিন্তু বিরাট বড় একটা, এই তিনটে ঘটনা আপাতত জানুয়ারি মাসে বিরাট বড় হয়েছে। আগামী দিনে আপনাদের যদি কোনো নিজস্ব প্ল্যাটফর্ম থাকে অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশনে হোয়াটসঅ্যাপ ফর্মে, আমি আপনাদের জানাতে থাকবো যে এইরকম হচ্ছে। তাহলে সেখানে যদি আমি সংগঠক যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আমাকে যদি তাদের রাখার মনে করেন তাহলে রাখবেন, আমি ডেফিনেটলি শেয়ার করব কি ঘটনা ঘটতে চলেছে বা এই আছে। AIGIA से हाथ मिलाकर आगे बढ़ते रहना है। হয়েছিল, তাতে করে কিন্তু অনেক ক্লেম পেয়েবল হয়েছে, আবার অনেক ক্লেম পেয়েবল হয়নি। আমি আলোচনা করছি কোনগুলো পেয়েবল হয়নি সেটা নিয়ে। যেগুলো পেয়েবল হয়েছে ভুলে যান। যে ক্লেমগুলো পেমেন্ট হয়নি বা রেপুডিয়েট হয়েছে, তার কারণ কিন্তু হচ্ছে জেনারেলি যখন গাড়ি ইনান্ডেশন হয়, আপনার কিন্তু সেই মুহূর্তে গাড়িটাকে ওখানে থেমে হয় আপনাকে কোনো ব্রেকডাউন ভেহিকেল দিয়ে তাকে নিয়ে যেতে হবে, বা ঠেলে তাকে সাইডে সরিয়ে রাখতে হবে। এই দুটোই হচ্ছে আপনার কাছে অপশন। বুঝতে পেরেছেন? আপনি যদি ক্র্যাঙ্ক করেন, আপনি যদি গাড়ি চলছে না, গাড়ি আটকে গেছে ইনান্ডেশন জলের মধ্যে পড়ে, আপনি যদি ক্র্যাঙ্ক করতে থাকে জল কিন্তু ঢুকে যাবে, সেক্ষেত্রে বলে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক লক, সেক্ষেত্রে কিন্তু ক্লেমটা পেয়েবল নয়।
যদি কিনা ইঞ্জিন প্রোটেক্ট নেওয়া থাকে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি, মাথায় ঢোকাবেন না। আপাতত হচ্ছে যেটা বলি, যেগুলো ইঞ্জিন প্রোটেক্ট নেওয়া নেই এবং হচ্ছে হাইড্রোস্ট্যাট ইন্সপেকশন করে ওরা কিন্তু যারা থাকবে ওখানে, যে কোম্পানি থাকবে, সে ন্যাশনাল থাকুক, নিউ ইন্ডিয়া থাকুক, তাদের সঙ্গে যদি যোগাযোগ থাকে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা করে নেবে, গাড়ির ছবি টবি তুলে সমস্ত কিছু যা করার করিয়ে নিতে পারবে। তবে ডেফিনেটলি একটা কিছু নিয়ম থাকবে, যেমন হচ্ছে আমি যদি বলি না, আমাদের ফাস্ট্যাগ আমাদের ধুলাগড়ে ন্যাশনাল ইন্স্যুরেন্স যোগাযোগ করেছে, সেখানে একটা 20 বছরের গাড়ি এসছে। 20 বছরের গাড়ির ইন্স্যুরেন্স করতে গেলে যা যা নিয়ম আছে সেইগুলো ডেফিনেটলি দেওয়া থাকবে। তবে আপাতত এইটুকু অবধি থাকে, কেননা এটা এখনো চালু হয়নি, খুব তাড়াতাড়ি এটা হয়তো চালু হবে। কিছুদিন আগে নাসিকে একটা ঘটনা ঘটেছে, দেখেছেন আপনারা? রাত্রি 2টোর সময় একজন মানে নিজস্ব কাজ করে রাত্রিবেলায় বাড়ি ফিরছিল, মিউনিসিপ্যালিটি বা কোনো একটি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক তারা কি করেছে, রাস্তায় গর্ত খুঁড়ে রেখেছিল এবং দুর্ভাগ্যবশত উনি সোজা গিয়ে ওই গর্তের মধ্যে মোটরসাইকেল নিয়ে, এবং গাড়িরও ড্যামেজ হয়েছে এবং উনিও ওখানে মানে মারা যান ওখানে, আপনারা নিজস্ব লক্ষ্য করেছেন। তাহলে এটা দায়িত্বটা কার? দায়িত্বটা হচ্ছে, আমি যদি মনে করি নাসিকের ওই মিউনিসিপ্যালিটি বা যে কর্পোরেশনের আন্ডারে ছিল এই এরিয়াটা, তাদের হচ্ছে দায়িত্ব থেকে যায়। ঠিক আছে, এইবার প্রশ্নটা হচ্ছে গাড়িটা ড্যামেজ হয়েছে। গাড়িটা যখন ড্যামেজ হয়েছে, ধরুন হচ্ছে 1 লাখ টাকা, ওটা হচ্ছে ক্লেমটা পেয়েবল অ্যামাউন্ট। আজকে গাড়িটা যে হচ্ছে ডেফিনেটলি অ্যাক্সিডেন্টাল ড্যামেজ, এটা 1 সপ্তাহ আগেকার ঘটনা। এইবার গাড়িটা যেরকম 1 লাখ টাকার ড্যামেজ হয়েছে, ওর বাড়িতে কিন্তু আরেকটা রাইট রয়ে যায় মিউনিসিপ্যালিটির এগেনস্টে কেস করে গাড়িটাকে একটা যে অ্যামাউন্ট আছে সেটাকে তুলে নেওয়া, কেননা তোমার জন্যই আমার গাড়ি নষ্ট হয়েছে। এটা আপনি ভদ্রলোক যে মারা গেছেন ইনশোর, সেটাকে নিয়ে আমি আসছি না, সেটা পরে আসছি। কিন্তু যে গাড়ি পরিস্থিতি হতে পারে, আরেকটা হচ্ছে এমনও হতে পারে গাড়িটা আপনি কোনো কারণে সার্ভিসিং এর জন্য গ্যারেজে পাঠিয়েছেন, সেখানে তখন বন্যা হয়েছে বা হচ্ছে ইনান্ডেশন হয়েছে, হতে পারে, দুটো পরিস্থিতি হতে পারে, তাই তো? প্রথমটা কিন্তু ইনান্ডেশন ক্লেমের মধ্যে আসবে, প্রথমটা যেটা আপনার ভেসে নিয়ে গেল এবং গিয়ে পরবর্তী সময় আইডেন্টিফাই হলো যা ড্যামেজ আছে, ক্লেমটা কিন্তু পেয়েবেল, সেটা টোটাল লস হোক বা হচ্ছে রিপেয়ার লস হোক, যাই হোক সেটা কিন্তু পেয়েবেল। সেকেন্ডটা করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যে গাড়ি আমি এক জায়গায় সার্ভিসে দিয়েছি, সেখানে সেই সময় প্রচন্ড বৃষ্টি হলো এবং হচ্ছে গাড়ি ইনান্ডেশন সেই সময়, তখন কিন্তু আপনার কোনো লাইবিলিটি নেই, ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু কোনো সময় লাইবিলিটি নেই সেই অবস্থায়। এটা গুডস হেল্ড ইন ট্রাস্ট, সেটা কিন্তু যে সার্ভিস সেন্টার, তাদের যদি ইন্স্যুরেন্স না থাকে, যেমন হচ্ছে মোটর ট্রেড পলিসি যদি তাদের না থাকে, তাহলে কিন্তু এটা সেই বিষয়ের মধ্যে আসবে না, ক্লেমটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করতে পারবে না। এটা কিন্তু ভালো প্রশ্ন করেছেন, কিন্তু এইটা কিন্তু মাথায় রাখবেন। দুটো পরিস্থিতি, এক পরিস্থিতি হচ্ছে যে গাড়ি উঠিয়ে দেওয়ার পরে আপনি ওটা যেটা উঁচু আছে বাম্পারের মধ্যে গিয়ে কেম ইন কন্ট্যাক্ট, মানে হচ্ছে ওই কন্ট্যাক্টে এসছে এবং আলটিমেটলি ড্যামেজ হয়েছে। দেখুন, এক হচ্ছে কন্ট্যাক্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তো নিজের থেকে ওর মধ্যে উঠিয়ে দেননি, প্রথম কথা অ্যাক্সিডেন্ট কনফার্ম, আর অ্যাট দ্য সেম টাইম ওটা হচ্ছে যেহেতু মাটির সঙ্গে তার টাচ হয়েছে, এক্সটার্নাল কথাটাও আসছে না, ক্লেম ইজ পেয়েবল। হ্যাঁ, দেখাবেন আপনি যে আমি ইনল্যান্ড ওয়াটার হয়েছে, ওইটা দেখাবেন আপনি, অবশ্যই দেখাবেন। একটা জিনিস একটুখানি আলোচনা করিনি, এটা একটুখানি আলোচনা করব। গত গত কেউ কিছু বলছে? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, সুনামিতে কিন্তু মোটর ইন্স্যুরেন্সে পেয়েবল নয়, কোথাও লেখা আছে সুনামি কভার করা আছে? লেখা নেই। কিন্তু যেটা কভার করা আছে, বলুন তো সুনামির ঘটনাটা কিভাবে, কি মানে গাড়ির ড্যামেজ হয় কিভাবে? সুনামিতে গাড়ির ড্যামেজ হয় কিভাবে? হ্যাঁ, জলোচ্ছ্বাসে। কিন্তু জলোচ্ছ্বাসটা হয় কিভাবে? একটা ওয়ার্ডটা কি? ইয়েস, এই প্রক্সিমেটলি যদি আর্থকোয়েক সেটা যদি কভার করা থাকে, তার মানে সুনামি একটা ঘটনা, কিন্তু সেই ঘটনার সূত্রপাত প্রক্সিমেটলি কজ মানে হচ্ছে আর্থকোয়েক। আর্থকোয়েক যদি কভার করা থাকে তাহলে কিন্তু ক্লেমটা পেয়েবেন, সুনামি বলে আলাদা করে কিন্তু কিছু নেই। সেই জন্য প্রক্সিমেটলি কজ যেটা আছে সেটা হচ্ছে
ওইভাবেই ধরা হয়, সেই জন্য। বুঝতে পেরেছেন? হ্যাঁ। বাম্বু, 6 বাম্বু পে খড়া है, 6টা বাঁশের উপরে পুরো তাঁবুটা দাঁড়ানো আছে। সেই 6টা কি এইটা যদি না জানে কেউ ইন্স্যুরেন্সের এক পাও এগোতে পারবে না। তার একটা উদাহরণ দিয়ে আমি একটু বুঝিয়ে বলবো, এক একটা দিয়ে। সেটা প্রথমটা কি, প্রিন্সিপাল অফ আটমোস্ট গুড ফেথ, যেটা বলছি ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল অফ আটমোস্ট গুড ফেথ। তার মানে হচ্ছে ইন্স্যুরেন্স ইজ এ কন্ট্রাক্ট। ইন্স্যুরেন্স একটা হচ্ছে কন্ট্রাক্ট। কার সঙ্গে হচ্ছে? ফার্স্ট হচ্ছে ইন্স্যুরেন্স, আর সেটা হচ্ছে ইন্স্যুরার, আর সেকেন্ড পার্টি হচ্ছে ইনস্যুরড। তার মধ্যে একটা কন্ট্রাক্ট তৈরি হচ্ছে। কি কন্ট্রাক্টটা তৈরি হচ্ছে? সেই কন্ট্রাক্টটা পুরোই 6টা প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছে। প্রথম প্রিন্সিপালটা হচ্ছে আটমোস্ট গুড ফেথ। তার মানে আপনি যেটা বলছেন আমাকে, সেটা আমি ধরে নিচ্ছি সঠিক। তার মানে হচ্ছে প্রশ্নটা আসবে আমার, আপনি যেটা বলছেন যদি হয় ডেফিনেটলি ইটস পেয়েবল। এখন যদি আমার সার্ভেয়ার ইনভেস্টিগেটর যদি এই ব্যাপারে কোনো আলোকপাত না করে, আমি কোথায় গিয়ে আটকাবো বলুন তো? এরকম ক্লেম কি বেরোচ্ছে না? আবার এরকম ক্লেম আটকাচ্ছেও, এরকম ক্লেম আটকাচ্ছে আবার বেরোচ্ছেও। যেখানে জানতে পারছে সেখানে হচ্ছে আটকে যাচ্ছে, যেখানে জানতে পারছে না সেখানে ক্লেমটা পেয়েবল হচ্ছে। কিন্তু অ্যাক্সিডেন্টাল এক্সটার্নাল মিনস এটা হতেই হবে। আপনার সাইলেন্সার যদি ড্যামেজ থাকে, আপনি জানেন এটা পেয়েবল হবে না, সেটা যদি কোনো আপনি মানে নিজের থেকে এটাকে আর্সেন বলে, কথাটা ARSON বলে, ARSON আর্সেন বলে, নিজে যেটা করিয়ে দেওয়া। এখন যদি ইনভেস্টিগেটর যদি সেটা প্রমাণ করে দেয়, আমার কাছে এমন কিছু করার নেই। তখন সোলাসিয়াম ফান্ড, এই ফান্ডের মধ্যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনার টাকা জমা দেয়। ওখান থেকে আলটিমেটলি যারা ভিকটিম আছে তাদেরকে দেওয়া হয়। সোলাসিয়াম ফান্ড, সেখান থেকে অ্যামাউন্ট গুলো যায় হচ্ছে ভিকটিমের কাছে। পাচ্ছে তার কারণটাই কিন্তু প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটি। আপনার যে আপনি বারুইপুরের যে সমস্যা বলছিলেন, এটা ক্লেম পাচ্ছে না, সেটা যেরকম নয়, ক্লেম পেলেও কত পাচ্ছে সেটাও কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর। সেটার উপরে কিন্তু নির্ভর করছে আপনার ক্লেমটা কি দাঁড়াতে পারে, কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে? প্রিন্সিপাল তাহলে আমরা কি বললাম? ইন্স্যুরেন্স না করা থাকে তাহলে কিন্তু ক্লেমটা পেবেল হয় না। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি, এটা একটা বিরাট বড় জিনিস। আপনার মোটর সাইকেলের সঙ্গে আপনার লেগ গার্ডটা কিন্তু সবসময় আসে না। এটা হচ্ছে এক্সট্রা ফিটিং করে আপনাকে লাগাতে হয়। অ্যাক্সেসরিজ এবং এক্সট্রা ফিটিং এর মধ্যে একটা ডিফারেন্স আছে, সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে। অ্যাক্সেসরিজ মানে হচ্ছে গাড়ির সঙ্গেই আসে, কিন্তু আপনার গাড়ির চলার ক্ষেত্রে খুব একটা মানে জরুরি নয়। যেমন হচ্ছে আপনার গাড়িতে একটা এসি বা আপনি একটা বসানো আছে, এসি বসানো আছে বা হচ্ছে ওখানকে FM বসানো আছে, সেটা কিন্তু অ্যাক্সেসরিজ এর মধ্যে আসবে, কখনো কিন্তু ওটা গাড়ির সঙ্গে আসে না। এক্সট্রা ফিটিং আপনি যেটা লাগাচ্ছেন গাড়িতে, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটাকে বলা হচ্ছে এক্সট্রা ফিটিং। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইনবিল্ড নয় ওটা। বুঝতে পেরেছেন? সেটা ইনবিল্ড নয়। যেমন যাচ্ছেন ব্যারাকপুরে গিয়ে রাত্রিবেলায় আপনি অন্য রুটে গিয়ে বাড়িটা এক জায়গায় রাখছেন, তাই না? এটা তো পারমিটের মধ্যে আসছে না, সে তো তখন অন্য রাস্তায় গিয়ে চলে যাচ্ছে, চালাচ্ছে। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে একটা জিনিস বলে নি, আমি ব্যারাকপুরের একটা ক্লেম এরকম করেছিলাম। কিভাবে করেছিলাম সেটা পরে আসছি, তার আগে একটু বলে নি। যদি রুট অন্য থাকে, ক্লেমটা কিন্তু পারমিটে ছাড়া সে পেয়েবল নয়। এটা হচ্ছে নিয়ম, এটা কমার্শিয়াল গাড়িতে। এটা কিন্তু লেট হয়ে গেল, এটা কিন্তু মাথায় রাখবেন। যদি ইনসিডেন্ট হয়েছে তার থেকে 3 দিনের মধ্যে FIR মাস্ট। আর ইন্স্যুরারকে ইন্টিমেশন আপনাকে হচ্ছে 5 দিনের মধ্যে জানালে তবেই হচ্ছে সেটা ইমিডিয়েটলি কথাটার মধ্যে সেটা পড়ে। ঠিক আছে? নোটিশটার কথাটার মানে কিন্তু ইমিডিয়েটলি ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম হলে জানাতে হবে, সেটার মানে হচ্ছে তাই। তাহলে FIR কবে করতে হবে? কদিনের মধ্যে? মিনিমাম 3 দিনের মধ্যে করতেই হবে। যদি লেট হয় তাহলে কিন্তু ক্লেমটা কিন্তু মুশকিল হতে পারে, অসুবিধা হতে পারে। আর ইন্স্যুরেন্স কোম্পানিকে 5 দিনের মধ্যে জানাতে হবে। কাউকে কোনো অফার করবেন না। রাস্তায় দেখা গেল গন্ডগোল হলো, রাস্তায় কোনো গন্ডগোল হলো, আপনি তাকে 5,000 টাকা দিয়ে বেঁচে গেলেন। আপনি এসে বললেন, দেখুন ওরা কাছে 5,000 টাকা দিয়েছি, ওরা লিখেও দিয়েছে, আমাকে 5,000 টাকাটা পেমেন্ট করুন। এটা কন্ট্রাকচুয়াল, কোনো কন্ট্রাকচুয়াল কিছু কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করে না।
The company may at its own option repair, reinstate, replace the vehicle. তার মানে হচ্ছে কোম্পানি মানে ইন্স্যুরেন্স কোম্পানি নিজের থেকে এটা বলবে এটা রিপেয়ার হবে না রিপ্লেসমেন্ট হবে, একমাত্র ইন্স্যুরেন্স কোম্পানি বলতে পারবে। আমার রিপ্রেজেন্টেটিভকে সার্ভেয়ার সে গিয়েই বলবে এই পার্টসটা রিপ্লেস হবে কি হবে না সেটা এরাই বলবে। The insured shall take all reasonable step to safeguard the vehicle. মানে হচ্ছে যখন কোনো ক্লেম হলো তখন কিন্তু ওটাকে সেফগার্ড করে রাখার দায়িত্ব হচ্ছে ইনস্যুরড। বুঝতে পেরেছেন? আমি একটু বুঝিয়ে বলি। এখানে বিশ্বজিৎ বলে একটা ছেলে আছে, বিশ্বজিৎ বলে আসেনি ও আজকে, ব্যারাকপুর ব্রাঞ্চের। ও একটা গাড়ি এখানে কলকাতার থেকে নাগপুরে যাচ্ছিল উইথ কনসাইনমেন্ট ট্রাকটা নিয়ে। নাগপুরের কাছে যখন গেছে তখন গাড়িটায় আগুন লেগে যায়। গাড়িটায় যখন আগুন লেগে গেছে তখন হচ্ছে কি মানে রাস্তার পাশে ছিল, পাশে ওইখানে অবস্থা গাড়ি দাউ দাউ করে জ্বলে ওঠে, এন্টায়ার ভেহিকেল উইথ কনসাইনমেন্ট আগুনে জ্বলে যায়। বুঝতে পেরেছে? ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে কি হয়, স্পট সার্ভেয়ার গেছে, স্পট সার্ভে পর্যন্ত হয়েছে। স্পট সার্ভে হয়ে যাওয়ার পরে পুলিশ ইন দা মিন টাইম গাড়িটাকে পাশ থেকে সরিয়ে হতে পারে। একটা হচ্ছে রিপেয়ার লস হতে পারে, ফায়ার লস হতে পারে, কনস্ট্রাকটিভ টোটাল লস হতে পারে বা টোটাল লস হতে পারে। রিপেয়ার লস মানে হচ্ছে রিপেয়ার করে কিছু রিপ্লেসমেন্ট করে ওটা দিয়ে দিল। ফায়ার মানে ফায়ার ড্যামেজ। কনস্ট্রাকটিভ টোটাল লস মানে হচ্ছে গাড়িটাকে এমন ভাবে পড়েছে, মানে এমন ভাবে ড্যামেজ হয়েছে ওটাকে আর কোনোভাবে তার স্যালভেজ ভ্যালুও কিছু নেই, যেমন হচ্ছে এই গাড়িটা পুরো মানে আগুনে জ্বলে গেছে, সেটা হচ্ছে টোটাল লস। বা হচ্ছে কনস্ট্রাকটিভ মানে টোটাল যে এস্টিমেট আইডিবি থেকে যদি 75% এর উপরে চলে যায় তাকে বলে হচ্ছে কনস্ট্রাকটিভ টোটাল লস। বুঝতে পেরেছেন? যখন কনস্ট্রাকটিভ টোটাল লস হয় সেরকম করে একটা গাড়ি ক্লেম পেয়েবল হয়ে গেছে, এটা টোটাল লস, সেটা পেয়েবল হয়ে গেছে। পরবর্তী সময় ও করেছে কি, ওর অ্যামাউন্টও পেয়ে গেছে, আইডিবি মাইনাস স্যালভেজ করে, ধরুন হচ্ছে 10 লাখ ছিল গাড়ির দাম, স্যালভেজটা 2 লাখ ছিল, করে ও 8 লাখ টাকা পেয়ে গেছে। এবার পরে আবার সে প্যাকেজ পলিসি করেছে। প্যাকেজ পলিসিতে তখন আগে ছিল হচ্ছে নিউ ইন্ডিয়া, এখন ন্যাশনালে করেছে। ন্যাশনাল প্রপোজাল ফর্মে ও কোথাও ওখানে লিখেছে আগে কোনো ক্লেম ছিল, ওখানে লিখে দিয়েছে নীল। কিন্তু এখন আইআইবির মাধ্যমে সব জানা যায় যে গাড়িটা কোথাও ক্লেম হয়েছে কি না হয়নি। পরে গিয়ে যখন মারা যায় তখন কি হবে, এর মাঝখানে যদি মারা যাওয়ার পরে যদি ক্লেম হয়, জেনে রাখবেন এক্ষেত্রে ইনস্যুর যদি মারা যায় পলিসিটা আইদার 3 মাস অবধি বেঁচে থাকবে বা হচ্ছে রিনিউয়াল যেদিন শেষ হয় সেই পর্যন্ত বেঁচে থাকবে, হুইচ এভার ইজ আর্লিয়ার। এই 3 মাসের মধ্যে তার যে লিগাল হেয়ার তাকে দিয়ে তার নামে চেঞ্জ করে নিতে হবে। বুঝতে পেরেছেন? লিগাল হেয়ার মানে কি, ডেথ অফ দ্য ইনস্যুরড লিগাল হেয়ার মানে কি? ধরুন হচ্ছে ভদ্রলোক আছে, প্রথম হচ্ছে অ্যাজ পার 8 অফ দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী প্রথম হচ্ছে দেখতে হবে তার ওয়াইফ। সেকেন্ড যে নামে আছে ওয়াইফ, ওয়াইফ বললো আমার নামে হবে না, সে একটা নো অবজেকশন দিল। নেক্সট যে আছে তার বাবা, বাবা বললো যে নেক্সট, প্রথমে হচ্ছে মা, হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী প্রথমে তার নামে হবে। তারপরে হচ্ছে সে না হতে চাইলে তার মা নেই বা আছে, করতে চাইলো না, এনওসি দিল, তাহলে হচ্ছে বাবা। বাবা বললো আমারও নামে দেওয়া দরকার নেই বা বাবা নেই, তাহলে হচ্ছে আনম্যারিড সিস্টার। তারপর হচ্ছে আনম্যারিড ব্রাদার, সে যদি 18 বছরের উপরে হয়, তবে এইভাবে পরপর গাড়ি ট্রান্সফার হতে থাকে, মানে লিগাল হেয়ার এইভাবেই হয় অ্যাজ পার 8 অফ দ্য হিন্দু সাকসেশন। এই নয় যে তার গেছে আমি ভাইপোর নামে করে দিলাম। যদি হয় ভাইপোর নামে করতেও হয় তাহলে হচ্ছে পরপর যারা আছে তাদের কাছ থেকে এনওসি নিতে হবে। হ্যাঁ 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 আচ্ছা 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 আচ্ছা, একটা বুঝিয়ে বলি একটুখানি। ধরুন গাড়িটা নতুন গাড়ি, আগের বছর ও কিনেছে, ঠিক আছে। এখন প্রাইভেট কারের নিয়ম হয়ে গেছে
বান্ডেল পলিসি তাকে করতেই হবে, 3 বছরের লাইবিলিটি, 1 বছরের ওডি তাকে করতেই হবে, তাই না? ধরুন আমার গাড়িটা 9 তারিখে 9ই জানুয়ারি আমার শেষ হয়ে গেছে, প্রথম বছরে আমি 3 বছর লাইবিলিটি, 1 বছরের ওডি আমাকে করতেই হবে, ঠিক আছে? এইবার 9 তারিখের পরে ওডিটা যখন করতে গেলাম তখন করতেই হবে আমাকে, তখন স্ট্যান্ডার্ড ওডি নিতে হবে, কারণ 2 বছরের লাইবিলিটি তো তোমার আছেই আরো। তখন আমাকে করতে গিয়ে আমি সে ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দিল, প্রিমিয়ামটা দিল 15,000, কিন্তু কোনো এক জায়গা থেকে 14,000-এরও পেলো। 14,000-এর পেয়ে যাওয়ার পরে সে টেকনোলজিতে ইলেকট্রিক ভেহিকেল, নতুন টেকনোলজিতে ইলেকট্রিক ভেহিকেল খুব খুব রাস্তায় চলছে, তাই না? গ্রিন নাম্বার দেওয়া গাড়ি চলছে, ওর যে রেজিস্ট্রেশন প্লেটটা সেটা গ্রিন নাম্বার, সেগুলো হচ্ছে চলছে। কিছুদিন আগে একজন এজেন্ট আমাকে ফোন করেছে, একজন এজেন্ট ভাই ফোন করে বলছে, স্যার আমাদের একটা ক্লেম 4.5 লাখ টাকা হয়েছে, সার্ভেয়ার দিয়েছে 30,000 টাকা। আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝতে পেরেছি যে এর ঘটনাটা কি, কিন্তু ওকে বললাম যে তোমার কি হয়েছিল, কি হয়েছে? গাড়িটা ব্যাটারিটা আগুন লেগে গেছে, গাড়িটারও পুরো ব্যাটারিতে আগুন লাগার জন্য পুরো ড্যামেজ হয়ে গেছে, এখন ব্যাটারি পাল্টাতে গেলে 4,20,000, আর 30,000 টাকা যে ড্যামেজ হয়েছে বাকিটা 30,000 টাকা। এইবার ইলেকট্রিক ভেহিকেলে সাধারণত আমি কি বলেছিলাম, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ফেলিওর নট পেয়েবল, ব্যাটারিতে আগুন লেগেছে বিকজ অফ ইলেকট্রিক্যাল ফেলিওর। আজকে আমরা এই যে সেশনটা শুরু করলাম এআইজিআই রাজ্য কমিটির পক্ষ থেকে, এটা একদমই আমাদের প্রথম উদ্যোগ, এবং সেই প্রথম উদ্যোগ হিসাবে আমরা কিন্তু সর্বাঙ্গীন সফল। আমরা স্পেশালি চেয়েছিলাম যারা নতুন বন্ধু, যে সমস্ত নতুন বন্ধুরা এই ফিল্ডে আসছেন, যারা জেনারেল ইন্স্যুরেন্সকে প্রফেশন করতে চান, নতুন বন্ধু, তাদের জন্য কিন্তু এই সেশনটা ভীষণ ফ্রুটফুল। এই ফ্রুটফুল সেশন, এই শিক্ষণ শিবির, হাউ টু হ্যান্ডেল দ্য ক্লেম, বিশেষ করে মোটর ইন্স্যুরেন্স করাটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু মোটর ইন্স্যুরেন্স করার পরে পোস্ট সেশনে যখন ক্লেম হয়, নতুন বন্ধুরা খুব কনফিউজ থাকে, তারা ভয় পায় কিভাবে আমরা ক্লেমকে হ্যান্ডেল করব। তো আজকে এই যে শিক্ষণ শিবিরটা আমরা করলাম, এই আজকে 14 ফেব্রুয়ারি সুবর্ণ বণিক সমাজ অডিটোরিয়ামে আমাদের প্রদীপ স্যার খুব সুন্দরভাবে সবাইকে ট্রেন করেছেন। আশা করি এই যারা আজকের যে সেশন করার পরে আজকের যে রসদ তারা সংগ্রহ করলেন, তাদের কর্মজীবনে অনেক কাজে লাগবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এবং এআইজিআইএও সেটা বিশ্বাস করে। আমরা যে টার্গেট ফিল আপ করার কথা ছিল যে আমাদের 160 জন, কিন্তু সেটার বেশিও আমাদের হয়েছে, 200 ওপরে আমাদের পার্টিসিপেন্ট হয়েছে। তো আমরা রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম যারা আজকের এই সেশনে যোগদান করেছেন। সমস্ত বন্ধুদের ধন্যবাদ। আমরা আগামী দিনেও বিভিন্ন জেলায় এই শিক্ষণ শিবির চালু করার চেষ্টা করব। নমস্কার, আমি দেবাশিস, চন্দননগর ন্যাশনাল থেকে। আজ 14ই ফেব্রুয়ারি সুবর্ণ বণিক সমাজে আমরা যে মোটর ট্রেনিংটা নেওয়ার জন্য এসেছিলাম, আমাদের স্যার প্রদীপ সরকার, যিনি আমাদের এই প্রশিক্ষণটি দিয়েছেন। তো আমার মনে হয়েছিল, আমি এই প্রফেশনে আছি অনেক দিন ধরেই এই মোটর মেডিক্লেম সবই করি, কিন্তু মনে হয়েছিল কোথাও গিয়ে যে মোটর তো অনেকটাই জানা, এটার কি যাওয়ার কোনো দরকার আছে? তো গিয়ে মনে হলো যে 3.5 ঘন্টার যে সেশনটা, সেটা খুবই কম, আরেকটু বেশি হলে মনে হয় ভালো হতো। অনেক কিছু অজানা আমার থেকে গেছিলো, যেটা আজকে শিবিরে আমি সেইটুকু পূর্ণ করে নিতে পেরেছি। তো আমি চাইবো এরকম শিক্ষা শিবির আরও হোক, তো যার ফলে আমাদের না জানাগুলো আরও বেশি করে জানতে পারবো। ধন্যবাদ। নমস্কার, আমি সুরজিৎ সামন্ত, এজেন্ট আমতলা বিজনেস অফিস। আজকে এআইজি এর তরফ থেকে যে ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, আমরা এজেন্টরা বিশেষভাবে উপকৃত হয়েছি। আজকে ট্রেনিংয়ে মোটরের ক্লেম সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানতে পারলাম। আগামী দিনে যদি এরকম ট্রেনিং মেডিক্লেম এবং ফায়ার সম্বন্ধে হয়, তাহলে আগামী দিনে আমরা বিশেষভাবে উপকৃত হইব। আজ সুবর্ণ বণিক সমাজ হলে
এআইজিআইএ যে এজেন্ট ইউনিয়নের ট্রেনিং প্রোগ্রামটি করা হয়েছিল সেটায় অনেক এজেন্ট উপকৃত হয়েছে, আগামী দিনেও হবে। এরকম ট্রেনিং প্রোগ্রাম যদি হতে থাকে আগামী দিনে এজেন্টরা উপকৃত হবে। এবং প্রোগ্রামটি খুব সুন্দরভাবে যিনি টিচার ছিলেন আমাদের বুঝিয়েছেন, আগামী দিনে এরকম প্রোগ্রাম হলে ভালো লাগবে। জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশনের তরফে এক অভিনব উদ্যোগ শিক্ষা শিবির এই প্রথমবার কলকাতায় চাঁদনি চকের কাছে সুবর্ণ বণিক সমাজ হলে অনুষ্ঠিত হলো এই শিক্ষা শিবির, যেখানে টপিক ছিল মোটর ইন্স্যুরেন্স। আমাদের পিএসইউ সেগমেন্টের যা এজেন্ট বন্ধুরা আছে তাদের মধ্যে মোটর ইন্স্যুরেন্স সম্বন্ধে আগ্রহ বাড়াতে এই অভিনব উদ্যোগ যেটা সফল হলো। এই অনুষ্ঠানটা হলো 14ই ফেব্রুয়ারি, যেখানে আমি পার্সোনালি নাকিব লস্কর অ্যাটেন্ড করেছিলাম এই প্রোগ্রামটা অ্যাজ এ এজেন্ট বন্ধু, এজেন্ট অ্যাডভাইসার। সেখানে বিস্তারিত নলেজ পেলাম কিভাবে মোটর ইন্স্যুরেন্সের কী কী খাতে ক্লেম পাওয়া সম্ভব, কোনগুলো ক্লেম পাওয়া সম্ভব না, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কীভাবে ক্লেম, কোনটা ক্লেম পাবো না। আমাদের কাছে একটা ক্লেম ব্যাপারটা মোটর ইন্স্যুরেন্সের করার ব্যাপারে পুরো একটা স্বচ্ছ ধারণা তৈরি হলো। এই ব্যাপারে আমাদের ট্রেনিং দিলেন এই দিনের প্রোগ্রামে ন্যাশনাল ইন্স্যুরেন্সের এক উচ্চ পদস্থ ক্লেম ডিপার্টমেন্টের অফিসার প্রদীপ সরকার মহাশয়। বিস্তারিত নলেজ নিয়ে আলোচনা হলো বেলা 12টা থেকে 3টে পর্যন্ত। বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা অনেকে আগ্রহ পেলাম ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং আদার্স পিএসইউ কোম্পানির হয়ে মোটর ইন্স্যুরেন্স আরও বেশি বেশি করার। এরকম অনুষ্ঠানটা খুবই জরুরি, যেটা এআইজিআইএ করেছে, এবং পরবর্তীকালে এই ধরনের প্রোগ্রাম আরও করা উচিত। মোটর ইন্স্যুরেন্সের ক্লেম প্রসেসিং নিয়েও তো করা উচিত, তার পাশাপাশি হেলথ ইন্স্যুরেন্স এবং অন্য ইন্স্যুরেন্স নিয়েও করবে কোম্পানি, এই নিয়ে চিন্তাভাবনা করছে। যার জন্য আমরা একটা ফিডব্যাক ফর্ম সবাই ফিল আপ করেছি, যেখানে বেশিরভাগই এজেন্ট বন্ধু তাদের ফিডব্যাক জানিয়েছে যে আরও কোন কোন টপিকের উপরে পরবর্তীকালে আরও এই ধরনের শিক্ষা শিবির করতে আগ্রহী সকলে, যেখানে অ্যাটেন্ড করতে পারবে। আমার অনুরোধ যে এরকম শিক্ষা শিবির আরও বেশি বেশি আয়োজিত হোক এবং আরও এজেন্ট বন্ধুরা আরও বিশেষ করে এই ধরনের প্রোগ্রামে আসুক। ধন্যবাদ। অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশন এআইজিআইএ তার এই প্রথম ভারতবর্ষে প্রথম কোনো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আজকে যে সুবর্ণ বণিক সমাজ হলে যে রাজ্য কমিটির পক্ষ থেকে যে ট্রেনিং প্রোগ্রাম হলো, এই প্রোগ্রামে আপনি এসছেন ব্যারাকপুর ব্রাঞ্চ থেকে। আপনার নাম তো প্রদীপ বর্মন, তা আপনি এসছেন ব্যারাকপুর ব্রাঞ্চ থেকে। এই ট্রেনিংটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে আমার। মানে আপনাদের শিখতে পারলেন কিছু? হ্যাঁ, শিখেছি। আমাদের ইচ্ছা ছিল, রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা চেয়েছিলাম যে যাতে সবাই কিছু শিখতে পারে, এবং জেনারেল ইন্স্যুরেন্সে কোনো সংগঠন এই প্রথম এরকম উদ্যোগ নিয়েছে। তা আমাদের ইচ্ছা আছে যে আগামী দিনে আরও অনেক এরকম শিক্ষা শিবির, এডুকেশনাল সেমিনার করার। তা এই এডুকেশনাল সেমিনার যদি আগামী দিনে আমরা করি, সেটা ভালো হবে না মন্দ হবে? খুব ভালো, দরকার, আমার দরকার এরকম। মানে আজকে তো বেশিরভাগটাই মোটরের ওপরে হলো, তা আগামী দিনে কিসের ওপরে, কোন সাবজেক্টের ওপরে, কোন প্রোডাক্টের ওপরে করলে ভালো হবে, এটা যদি একটু বলেন। সব কিছুই করলে ভালো হয়, তবে সেকেন্ড আমি যেহেতু মেডিক্লেমটাও করি, সেকেন্ড মেডিক্লেমটা দরকার খুব। তারপর অন্যান্য যা কিছু আছে, ফায়ার বাগলারি এসব করতে হবে, করলে খুব ভালো হয়। মানে আপনি বলতে চাইছেন সব প্রোডাক্টের ওপরেই যদি একটুখানি আরও ভালো ট্রেনার দিয়ে বা ইয়েতে, মোটামুটি আপনাদের আজকের ট্রেনার ছিল আমাদের মিস্টার প্রদীপ সরকার স্যার। তা প্রদীপ সরকার মোটামুটি আপনাদের অনেক কিছু দিতে পেরেছে, আপনারা শিখতে পারলেন কিছুটা। তা আপনার লাস্ট আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা তাহলে আগামী দিনে আরও করতে, মানে এটা আপনার ভালো লেগেছে, ট্রেনিংটা ভালো হয়েছে, আপনারা কিছু শিখে যেতে পারলেন, এটা একটা যেমন ব্যাপার। আরও যদি কোনো রকমভাবে আপনি বললেন যে সব বিষয় নিয়ে যদি আরও ট্রেনিং করা যায় তাহলে ভালো। তা মানে এরপরে যদি আমরা নানান প্রোডাক্টের ওপরে যদি ট্রেনিং, মানে এডুকেশনাল সেমিনার, শিক্ষা শিবির আয়োজন করি, আপনারা আসবেন তো? একদম, আচ্ছা, অবশ্যই আসবো। ঠিক, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ। আমাদের যে এজেন্ট অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশন,
তার আজকে একটা বিশেষ দিন, তার নতুন দিগন্ত আজকে ওপেন হচ্ছে ভারতবর্ষের বুকে তথা পশ্চিমবাংলার বুকে। এটা একটা প্রথম উদ্যোগ যে অ্যাসোসিয়েশনের তরফ থেকে 4টি সরকারি অধিকৃত বিমা কোম্পানির প্রতিনিধিদের নিয়ে একটা ট্রেনিং প্রোগ্রাম। আজকের এই ট্রেনিং প্রোগ্রামের বিষয় মোটর পলিসি, তার ক্লেমস এবং কন্ডিশন। আজকের এই প্রশিক্ষণ শিবিরে 4টি জেলা অংশ নিচ্ছে, 2 চব্বিশ পরগনা, হুগলি এবং কলকাতা। আমাদের ঘোষণা ছিল যে আমরা 150 জন প্রতিনিধিকে এখানে নেব, কিন্তু ডিম্যান্ড, চাপ, তার ভিত্তিতে আমি বলতে আমরা আনন্দিত যে সেই সংখ্যাটা 200 পার হয়ে গেছে। আমরা নিতে বাধ্য হয়েছি, একটু চাপ হয়েছে, যারা এটা দেখাশোনা করছেন চাপ হয়েছে, কিন্তু আনন্দিত যেটা করা গেছে। আজকের যিনি স্পিকার তিনি মিস্টার প্রদীপ সরকার, আমাদের কোম্পানির প্রাক্তন রিজিওনাল ম্যানেজার, প্রভূত অভিজ্ঞতা সম্পন্ন, মোটরের উপর বিশেষ করে প্রভূত অভিজ্ঞতা সম্পন্ন, প্রচুর ক্লেমস তিনি দেখেছেন, পলিসি কন্ডিশন, বর্তমান যে পরিবর্তনগুলো আসছে, প্রতিনিয়ত তো পরিবর্তন আসছে, তো সেই পরিবর্তনগুলো তিনি আজকে ব্যাখ্যা করবেন এবং আমরা এখান থেকে উপকৃত হব। আমরা ভবিষ্যতে নিজেদেরকে আরও আপডেট করে যাতে মার্কেটে আমরা লড়াইটা করতে পারি, মার্কেটের সমতুল্য আমরা হয়ে উঠতে পারি, তার জন্য আজকে এই প্রচেষ্টা। আমি আশা করছি আমরা এই ব্যাপারে সফল হব, অত্যন্ত ভালোভাবে সফল হব। প্রতিটা লড়াই আমরা জিতেছি, এ লড়াইও জিতব। আমরা যেমন অতীতে 2019 সাল থেকে জিএসটি নিয়ে লড়াই করে সেটা পরিবর্তন আনতে পেরেছি, পরবর্তীকালে আরও অনেক অর্গানাইজেশন ব্যাপারটা শুরু করেছিল, কিন্তু এআইজিআইএ প্রথম এই লড়াইটা শুরু করেছিল পলিসি হোল্ডারদের স্বার্থে। আজও আমরা এই একটা নতুন দিগন্তের দিকে চলেছি। আমি তো মনে করি যে শিক্ষাটা আজকে আমরা যেটা পেলাম, সবাইকে সেই শিক্ষার মাধ্যমে যদি আমরা শিক্ষাটাকে নিতে পারি, তাহলে আমাদের ফিল্ডে আমরা কিন্তু অনেক এগিয়ে যাব। তাই শিক্ষা দিতে যিনি এসেছিলেন মিস্টার প্রদীপ সরকার, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি ছোট করবো না, আপনার জন্য সবাইকে একটু হাতে ধরে। তারপরে এই সুন্দর হলটাকে যারা আমাদেরকে দিয়েছেন এবং অনিমেষ এবং অঞ্জন যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন, তাদের জন্য একটা হাততালি পাওনা রয়েছে। সর্বোপরি আমাদের নিজেদের আমরা যারা এসছি এই শিক্ষা নিতে, আমরা যদি না আসতাম তাহলে তো শিক্ষা শিবির সফলই হতো না। ফলে নিজেদের জন্য নিজেদের একটা হাততালি হোক এবং আগামী দিনে এই অল ইন্ডিয়া জেনারেল এজেন্ডা শিক্ষা, এই শিক্ষা শিবির